কেন পুজো করছি তিলের ছেলে তৈলঙ্গ স্বামীকে? কেন পুজো করি হয় দানবের নাতি বিশ্ব? আমি ব্রাহ্মণ নই। তর্কের খাতিরে বলো বাচ্চা, বড় বড় কথা বলছো, তোমার গলার পৈচাটা খুলে ফেলে দাও গা। কেন ফেলবো? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি আধ্যাত্মিক যাত্রায় স্বাগত। আপনারা যারা আমাকে বলেছিলেন দাদা অকালীপুরীর মন্দিরের একটি ভিডিও বানান, তাদের অপেক্ষার হলো আজ অবসান। হ্যাঁ, আজকে আপনারা সেই 2 হাত বিশিষ্টা মাতৃমূর্তির দর্শন করবেন, যা সমগ্র বিশ্বে কেবলমাত্র এইখানেই বিরাজিতা, যিনি শিবহীন কালী। তবে আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই স্থান এবং মাতৃমূর্তি সম্পর্কে তেমন কিছুই বলবো না। কি হলো ভাবছেন? তাহলে জানবেন কি করে? চিন্তা নেই, নলেজ বাংলা ওয়ার্ল্ড এ সব জানতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বর্ণনা দেবেন এইখানের একজন মাতৃসাধক, যার নাম সুব্রত বাবু। তার অপূর্ব বর্ণনা শুনে আশা করছি আপনাদের মন শান্তি পাবে। তবে আপনাদের আরও একটি কথা বলে দিই যে এই ভিডিওর পার্ট 2 কিন্তু দেখতে একদমই ভুলবেন না। সেইখানে থাকবে এইখানের প্রধান পুরোহিত, যিনি দীর্ঘ 40 বৎসরের বেশি বংশ পরম্পরায় এই মন্দিরের পূজা করে আসছেন এই মাতৃমূর্তির। সেই ভিডিওটি কিন্তু দেখতে একদমই ভুলবেন না। তাই যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, বেল আইকনটি অল করে রাখবেন, যাতে নোটিফিকেশানটা সব থেকে আগে পান। তাহলে চলুন জেনে নিই এইখানে আসবেন কি করে। আগে সেই বিষয়টা, এখানে আসতে গেলে তারাপীঠ থেকে আসা যায়। গ্রামের নাম অকালীপুর, বীরভূম জেলা। তারাপীঠ মন্দির থেকে দূরত্ব 32 কিলোমিটার। ব্লক হলো নলহাটি। ভদ্রপুর হলো অকালীপুর গ্রামের গ্রাম পঞ্চায়েত। এই অকালীপুর থেকে নলহাটির দূরত্ব মাত্র 11 কিলোমিটার। তাই এইখান থেকেও খুব সহজেই আসা যায় এই অকালীপুরের মন্দিরে। তবে তারাপীঠ থেকে ডিস্টেন্স অনেক বেশি হওয়ার কারণে খুব কম লোকেই এখানে আসেন এবং এই পবিত্র তীর্থস্থান সম্পর্কে জানেনও খুব কম লোক। গাড়ির ভাড়া পড়বে অটোতে আপ ডাউন মিলিয়ে 700 টাকা। তবে দামাদামি করতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা, পবিত্র এই মন্দির সম্পর্কে অনেকেই খুব কম জানেন, তাই অবশ্যই মায়ের এই ভিডিওটি যদি আপনাদের মন চায় তো এখনই শেয়ার করে দিন। মা আপনাদের মঙ্গল করবেন। তো বন্ধুরা, এতদিন আমি আমার নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এই পবিত্র মন্দির অকালীপুরের গুজ্জকালী মন্দির সম্পর্কে কাহিনী শুনিয়েছিলাম, কিন্তু কোনোদিনও আমার এখানে আসা হয়নি। কিন্তু স্বপ্ন ছিল আসার, এবং আমার নিজেরও দেখার, প্লাস আপনাদেরকেও দেখানোর জন্য। তো আমি এসেছি আজকে এই মন্দিরে। এই মন্দিরের সমস্ত ডিটেলস একদম আপনাদেরকে জানাবো, এবং মন্দিরের ভেতরে ঢুকবো, মায়ের দর্শন করব, এখানের ইতিহাস সম্পর্কে জানবো, সমস্ত কিছু জানবো। তো সেই জন্য ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের সামনে এই যে মন্দিরটা দেখছেন, এটাই হলো অকালীপুরের মা গুজ্জকালীর মন্দিরটি। এই মন্দিরের চারিপাশটা একদম সবুজে সুন্দরভাবে ঘেরা। আগে এই মন্দিরের চারপাশটা আপনারা ভালো করে দর্শন করে নিন। দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে রয়েছে হাঁড়িকাঠ, এবং মন্দিরের আশেপাশে 3-4টি পূজার ডালার দোকানও রয়েছে, যেখান থেকে আপনারা এখানে এলে মায়ের জন্য পূজার প্রসাদ এবং ফুল নিতে পারবেন। তো বন্ধুরা, আকালীপুরে এসে আমরা এখানে পুজোর ডালা নিয়েছি। সব কিছু দিতে এরা টোটাল 61 টাকা নিয়েছে, ঠিক আছে। তো আপনারা এখানে অনেকগুলো দোকান পাবেন, প্রতিটা দোকানে এই একটা দোকান, এই একটা দোকান, এবং এইদিকেও দোকান রয়েছে, যেখান থেকে হোক আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করার পরে এই যে মায়ের মন্দির দেখুন, এখানে পুজো দেবেন আপনারা, ঠিক আছে। তো চলুন এখন আমি পুজো দিই এবং আপনাদেরকে সম্পূর্ণ ইতিহাস এখানে শোনাবো। তো ভিডিওটি দেখতে থাকুন।
বন্ধুরা, মন্দিরের মূর্তির দর্শন আগে এখানে মন্দিরটা দেখে নিন। দেখুন মন্দিরের এই দিক দিয়ে এই ভোগ ঘর রয়েছে, ভোগ রান্না হচ্ছে। আবার এদিক দিয়েও রাস্তা আছে, এদিক দিয়েও মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। মন্দিরের অভ্যন্তরে মায়ের সম্মুখে সাজানো রয়েছে ভক্তদের দেওয়া নৈবেদ্যগুলি। দর্শন করছেন সেটি আপনারা এখন। এইবার দর্শন করে নিন মা গুহ্যকালীর। তবে হ্যাঁ, আপনাদেরকে একটি কথা বলে দিই, এই যে গুহ্যকালী মায়ের দর্শন আপনারা করছেন, মায়ের এই মূর্তিটি আগে ভালো করে দেখে নিন। মায়ের মস্তকটি লক্ষ্য করবেন, মায়ের কান দুটো লক্ষ্য করবেন, মা এখানে দ্বিভুজা। ভালো করে মনে রাখবেন সব কিছু। ইনিই হলেন এই মন্দিরের পূজারী, যেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন পার্ট 2-তে। বন্ধুরা, মায়ের মূর্তির নিচে দেখুন দুটি সর্প রয়েছে কুণ্ডলীকৃতভাবে। মায়ের পাটি লক্ষ্য করুন। বারবার আপনাদেরকে এই মূর্তিটি ভালোভাবে দর্শন করতে এই কারণেই বলছি, কারণ এরপরে যিনি বক্তব্যটি আপনাদের সামনে রেখেছেন, এই মূর্তিটি যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনাদের বোঝার জন্যই আমি আপনাদেরকে বারবার এই মূর্তিটি ভালোভাবে দর্শন করে মনে রাখার জন্য বলছি। দর্শন করুন মায়ের এই অত্যন্ত সুন্দর, অসম্ভব সুন্দর, বিশ্বের একমাত্র পবিত্র মূর্তিটি। এই যে সাজ আপনারা দেখছেন, মা ভক্তদের পুষ্পের মালায়, জবার মালায় সেজে উঠেছেন এখানে। বন্ধুরা, এইটা হলো অষ্টকোণ আকৃতি বিশিষ্ট মা গুহ্যকালীর মন্দিরটি। মন্দিরটি আমি চারিদিক প্রদক্ষিণ করে আপনাদেরকে দেখালাম। মন্দিরটি মনে রাখবেন, কারণ এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণভাবে তন্ত্র ক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে, এবং এই মন্দির তৈরির সম্পূর্ণ ইতিহাস এবং কিভাবে এই মন্দিরের সঙ্গে তন্ত্রের সম্পর্ক তা আসবে ভিডিওর পার্ট 2-এ। অবশ্যই তাই পার্ট 2 দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। এই যে দেখছেন, এটা হলো মায়ের সামনে অবস্থিত হাঁড়িকাঠ, এইখানে বলি দেওয়া হয়। আমার নাম সুব্রত ভট্টাচার্য, গ্রাম আকালিপুর, গুহ্যকালী মন্দিরের একটা ছোট্ট ব্যবসায়ী। এই কালী সম্পর্কে তোমরা কিছু জানতে চাইছো। প্রথমেই আমি তোমাদেরকে বলবো কালীটা কোথায় ছিল, কিভাবে আসলো, তারপরে কিন্তু কালী ব্যাখ্যানটা দেব। এই যে বিগ্রহটা আমরা দেখতে এসছি গো, এটা কিন্তু ভুল করে আপনার তো এখানে গজিয়ে উঠিনি। একে কিন্তু নিয়ে আসা হয়েছিল, প্রসঙ্গে বা মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরনো স্টেট। তুমি নালন্দা বিশ্ববিদ্যালয়, অম্ভিপুরু সকল কি পাচ্ছ। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত্র সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রাম ইন স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান। এটা কিন্তু একো মা দ্বিতীয়াম, এক এবং অদ্বিত বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না।
তাহলে প্রশ্ন রেখেছি ভাই, এই ধরনের কালী কেন বললে? আরে কালী তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের উপর গায়ে থাকা কালী। এখানে কিন্তু দেখে এলাম দুখানা সাপের উপরে যোগাসনে বসে থাকা কালী। আমরা তো দেখেছি 4খানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখে এলাম 2খানা হাত বিশিষ্ট কালী। তা কাশীর রাজা চৈত্র সিং মাটি খনন করতে যাবেন কেন? আমরা নিজেকে যদি 200 বছর পিছিয়ে দিই, তাহলে আমার পূর্বপুরুষ ওয়াটার সাপ্লাই টিউবওয়েল এবং ট্যাপের জল পেতেন না। ওনারা কিন্তু জল খেতেন নদীর জল, পুকুরের জল, গঙ্গার জল, মাটি খুঁড়ে কুয়োর জল। জলের তাগিদে মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান কাশীর রাজা চৈত্র সিং, এবং একটা অস্থায়ী মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্তমোদী ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি হচ্ছে বহরমপুর, ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক কোটি টাকা। হেস্টিংস কাশী রাজা চৈত্র সিংয়ের বাড়ি থেকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে। নদীপথে কেন? আমরা তো ভালোভাবে জানি যে 1853 সালে রেল লাইন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। তার আগে কিন্তু মেজর% যাতায়াত হতো ওই জলপথের মাধ্যমে। বণিক সওদাগরের কথাতেই পাই। ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমারের নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফরের আমরা যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান, তখন এই বিগ্রহটাকে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না, কেননা এটা আমাদের দেশের সম্পদ। শুধু অর্থ দিয়ে বিচার করা যায় না গো, কয়েক কোটি টাকাটা বড় কথা নয়। একটাই বড় কথা, সেটা হচ্ছে বিশ্বের অদ্বিত কালী একো মা দ্বিতীয়াম। উনি করলেন কি, নৌকা যোগে মাঝি মোল্লাকে দিয়ে এটা এখানে পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন ভাই? কলকাতার মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই ওয়াজ পাড়াগ্রামে পাঠালেন কেন? কারণ কিন্তু উঠে আসছে দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভল্লুক বাস করত, গোপনীয় স্থান। ব্রিটিশ তো আকালিপুর গ্রাম চিনত না, তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ, যে নন্দকুমারের জন্মটা কিন্তু হয়েছিল পাশের গ্রাম ভদ্রপুরে, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। সেই নন্দকুমারের বাড়িটা কিন্তু ভদ্রপুর, তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বট গাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, গিয়ে দেখে আসবেন, ওটা কিন্তু মায়ের আদি আসন। 1772 বাংলায় 1178 11ই মাঘ, আজ থেকে 251 বছর আগে মাকে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। কাইন্ডলি আসনটা একটু লক্ষ্য করবে রে বাবা, 3খানা স্তর আছে। তার মানে কি গো, এই যে পরমাত্মা সবারই 3খানা কাঁথা মিন্স লেপে ঘুমিয়ে আছেন। সত, রজ, তম, সাত্ত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্ত্বিকে ভাবে পুজো করেন বা করেন, কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নয়, নিজেকেই বলি সরস্বতী পুজো 2খানা বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি অর্থের লোভে 18, 20, 30 খান করে পুজো করছি তামসাগিরি। কেউ বা রাজধানীর মতো সেবা করান, তার জন্য কিন্তু 2 শ্রেণীর পুরোহিত আছে। জেনে রেখো গো বাবা, বিশ্বে কেউ আমার চোখে পুরোহিত নাই। কারণ তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পাটলিপুত্রে। আমি চাল, কলা, কাপড়, গামছা, দক্ষিণা খাবার জন্য পশ্চিম বাংলার বুকে এসেছি। আমি কিন্তু পূজারী। 2 প্রকার, এক আচার্য, এক উপাধ্যায়। তাহলে একদেশন্ত বেদস্য বেদাঙ্গ ন্যাপি বা পুনঃ যো অধ্যাপয়তি বিত্তার্থমোপাধ্যায় ও শৌচতে, যেটা বৃত্তির জন্য, সংসার প্রতিপালনের জন্য পুজো করেন। আগে কিন্তু আর চোখে দেখে নেন চাল, ডাল, তরকারি, কাপড়, গামছা কতটা দিয়েছেন। তাই আমি সকলকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম, ধ্যান ভাবস্তু মধ্যম, স্তব স্তুতি অধম ভাব, পূজা ভাব ধমা ধমা। মানে কি গো, উত্তম সদ্ভাব ব্রহ্ম। আরে ব্রহ্মকে চিন্তা করো, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম থেকে সব সৃষ্টি, দুর্গা, কালী, তারা, শিব সব এক। হাগো, নিজেকে কোনোদিন কম্পেয়ার করছো? আমরা কে? আরে আমরা সবাই তো শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা। আমরা সবাই অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, আমরাই কিন্তু শ্রেণীবিন্যাস করেছি কি, এত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। একটাই প্রশ্ন, এই যে গলায় পৈতাটা দেখছো, আমি ব্রাহ্মণ। আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি রে বাবা, আমি ব্রাহ্মণ নই।
তর্কের খাতিরে বলো বাচ্চা, বড় বড় কথা বলছো, তোমার গলার পরিচয়টা খুলে ফেলে দাও গা। কেন ফেলবো? কথাটি আছে, বেদপঠে ব্রাহ্মণ, যিনি বেদপাঠ করছেন তিনিই ব্রাহ্মণ। জনমনি যায় অতি শূদ্র সংস্কারাদি দ্বিজ। আমি মায়ের পেট থেকে এলাম শূদ্র রূপে, সংস্কারের দ্বিজে এলাম, দুবার জন্ম হলো, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি রে বাবা। যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম তাহলে এই পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ বেলুর মঠ সারগাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে বাবা কাকে পুজো করছি? ওই নরেন্দ্রনাথ দত্তকে, অ্যাজ এ বিবেকানন্দ দত্ত কায়স্থ ছেলেকে কেন পুজো করতে যাচ্ছি? কেন পুজো করছি তিলের ছেলে তৈলঙ্গ স্বামীকে? কেন পুজো করি হয় দানবের নাতি বিশ্বকর্মাকে? কেন পুজো করছি গোয়ালার ছেলে কৃষ্ণকে? কারণ তা নয় গো, উনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন, উনি ব্রাহ্মণ। আরে তুমিও ব্রহ্মত্ব অর্জন করতে পারলে তুমিও ব্রাহ্মণ। সর্বোপরি 3 দণ্ডী 9খানা তার, 9টা গুণের মধ্যে আমাকে খুঁজো, 3খানা গুণ আমার মধ্যে পাবে না। আমি কি করে দাবি করতে পারি বাবা? তা ওখান থেকে মন্দির অবধি মাকে 108 পা স্টেপ বাই স্টেপ নিয়ে এসেছিলেন এবং 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নর বলি, জনশ্রুতি। নালা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। ইট ইজ সেড, ডু নট আর্গুমেন্ট। এটা কথিত কথা, তর্কে যাব না, চর্মচক্ষু দিয়ে আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, এটা বলি, তোমার বাড়িতে 40 জন মেম্বার আছে, 20 কিলো একটা জীব বাজার থেকে তুলে নিয়ে এলে মাকে সাক্ষী রেখে বাড়ি সন্তানকে কেটে মস্তি করে মদ দিয়ে খাচ্ছি, এটা বলি না। বলি কিন্তু আক্ষরিক অর্থ ত্যাগ বা উৎসর্গ, আত্ম বলি। ওরা যেটা ত্যাগ করবো সেটা গ্রহণ করবো না। খাদ্যবস্তু খাবো, নিশ্চয়ই খাবো, বাজার থেকে কিনে এনে খাবো। আমি চণ্ডীতে যাব, চণ্ডীতেই আছে যে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোজ্জহি। তাহলে আমাকে রূপ দাও, আমাকে জয় দাও, আমাকে যশ দাও, আমার শত্রু নাশ করো। এই পশুত্ব ভাবটাকে পশুর মাধ্যমে কখনো না। থাকো পারো না এই আঙুলটা চিরে রক্ত দিতে? এখানে তো 6খানা রিপু আছে রে বাবা। এখানে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। না পারবো না, ব্যথা হবে, ইন ফিউচার ক্যান্সার হবে। তাহলে প্রতিজ্ঞান কর। ক্রোধ, মোষ হচ্ছে ক্রোধের প্রতীক, লোভ হচ্ছে ভেড়ার পাঠা ম্যাশ, মোহ চাল কুমড়ো, মদ ইক্ষু, মাৎসর্য হচ্ছে পায়রা। ওরে বাবা বলি হয়, ওদের কানটা কাট, রক্তটা উৎসর্গ করে ছেড়ে দিত। না ছাড়বো না, সবাইকে নিমন্ত্রণ করেছি খাবো, পার্টিকুলার খাবার জন্য করি, যাও এই ডিপার্টমেন্টে, অন্তত আমি যাবো না। যদি মানসিক থাকে তাহলে একটা কাঁঠালি কলা বলি দাও, বাতাবি লেবু বলি দাও, ইক্ষু বলি দাও, চাল কুমড়ো বলি দাও, হলুদ বলি দাও, বলির সামিল। আর এই যে আমরা মন্দিরটা দেখছি, এটা অষ্টকোণাকৃতি মন্দির। 8টা কোণ আছে। কেন 8টা কোণ? মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি আছে। বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্ব কি? রাক্ষসী না গো, গণেশ। প্রণাম মন্ত্র নাও, পেয়ে যাবে গণেশের। দেখবে একদন্তং, গণেশের একটা দাঁত বড়, 8টা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন। সে দাঁত দিয়ে কি হয়েছিল? মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্ব উদরম, লম্বা উদর মানে পেট, গজাননম, গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্যহং। হেরম্ব হচ্ছে গণেশ, সেই মূলাধার স্বাধিষ্ঠান। 6খানা পদ্মের পাপড়ি আছে। মণিপুর 8খানা। সে অষ্টদল পদ্মের উপর মা যোগাসনে বসে আছেন। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দ কুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এবার কালী, সময় আছে? বলুন না। কালী, কালীটা কি গো? আগে তো জানতে হবে। আরে কালী এমন কিছু না, কালকে কলন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। তাই শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি, আদারওয়াইজ নট। তাহলে আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়। সবই কিন্তু সাধকানাং হিতার্থায় ব্রহ্মেণ রূপকল্পনা, অর্থাৎ সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। যেমন মহাকাল, মহাকালং যজে দক্ষিণে ধূম্রবর্ণকং বিভ্রত দণ্ড খট্রাঙ্গ দ্রংষ্টা ভীম মুখম শিশুম। ওই মহাকালীর উপরে মায় যখন দক্ষিণ মিনসের ডান পাটা থাকে, আমরা সবাই কিন্তু ডাকি দক্ষিণা কালী। কারালাবদনেং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাম। সেই কালী কিন্তু হাত দেখেছি গো 4খানা, কিন্তু মানে তো জানি না। ওরে বাবা, 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছেন। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো, ধর্ম করা যায়, ছুটে এসছে এখানে। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলে। কাম একটা সংসার করবে, বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্য, লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে। সেই 4খানা হাত। এখানে কিন্তু 2খানা হাত। ইনি কিন্তু বর এবং অভয় দান করছেন। দক্ষিণ পাটা কেন জানি না। পক্ষ কটা? 2টো, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। আয়ন কটা গো? তো আয়নও 2টো, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। কার্তিক মাসে হয়ে যায় দক্ষিণায়ন।
হ্যাঁ, সেই জন্য মায়ের পাটা দক্ষিণ সর্বোপরি লক্ষ্য করবে। সূর্যটা আর পশ্চিম দিকে ডুবছে না, ডুবছে কিন্তু দক্ষিণ দিকে, যার ফলস্বরূপ মায়ের পাটা দক্ষিণ। তা ওই মহাকালীর উপর মায়ের যখন বাম পাটা থাকে রাখি আমরা বামাকালী, শ্যামবর্ণা রং হলে শ্যামাকালী, ছেলে করে থাকলে গোষ্ঠকালী। এই যে কালী দেখতে এসছো, এটা কিন্তু আকালী কালী বা ভদ্রাকালী কোনোটাই নয়, গ্রামের নাম আকালীপুর। আনন্দবাজার যুগান্ত পত্রিকা ফলাও করে লিখে দিয়েছিল আকালীপুরের আকালী কালীটা ভুল, গ্রামের নাম অনুসারে চালিয়ে দিয়েছিল। মহারাজ নন্দকুমার জন্ম হয়েছিল পাশের গ্রাম ভদ্রপুরে, সেজন্য অনেকে অজান্তে কালীটাকে বলে থাকে ভদ্রা কালী, কিন্তু এটা ভদ্রা কালী নয় গো, কালী কিন্তু গুহ্য। গুহ্য শব্দের অর্থই গোপনীয়তা, হঠযোগ গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলী সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে, কিন্তু কোথায় আছে জানি না, জানার তো চেষ্টা করি না। হাগো আমরা জানি যে আমাদের দেহে কটা দ্বার কটা চক্র আছে জানি না, সব জানতে ফলবালা নই। দেখো আমাদের দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার, দুটো নাকের ফুটো, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ু ছিদ্র, 9টা গুণে নাও। অন্তরঙ্গে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শীর্ষা দল, দ্বিদল মানে আজ্ঞা চক্র, দেবাদিদেব, মহাদেব, তারা, কালী, দুর্গা ইত্যাদির আছে। আর ওই যে কুলকুণ্ডলিনী বাবু মূলাধার পৃথিবী, তার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান, জলাধার, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল, ওই জায়গাতেই কুলকুণ্ডলিনী। বাবু কেচর মতো 2.5টি পাত্তায় জাতপুচ্ছ মুখে সুষমা দাঁতটাকে, বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষমা। সেই সুষমা ছিদ্রটাকে রুদ্ধ করে আমাদের ক্ষেত্রে নিম্নমুখী হয়ে ঘুমাচ্ছেন, আমরা জাগাতে পারছি না গো, যার জন্য আমরা চুরি ডাকাতি বদমাশি নোংরামি করে বেড়াচ্ছি। মার ক্ষেত্রে কিন্তু জাগ্রত, সেই জন্য ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বগামী। তা কারটার মধ্যে কি দেখবো গো, দেখো চতুর্দিক নাগ ফনা বেষ্টিতাম, অর্থাৎ চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটা লক্ষ্য করেছো কিনা জানি না, মাথায় গিয়ে দেখো সহস্র ফানা সঙ্গে জিত্তাঙ্গামানন্তাং শিরোপরি, এই শিরের উপরটা লক্ষ্য করবে, দেখবে 1000 স্নেক আরাম বাহের, অর্থাৎ 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। কেন হলো পরে যাচ্ছি। আদারওয়াইজ কান দুটো লক্ষ্য করেছো, কানে গিয়ে দেখো দুটো বাচ্চা ছেলে, দুলিট ইজ মাই ওন কনসেপশন, পুরুষ প্রকৃতি, মাঝে প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কাম দিয়ে সন্তান প্রসব করে। আবার কিউরিসিটি, হ্যাঁ গো, কাম দিয়ে সন্তান হয়। আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে, কানিং পুত্র। মধুকৈটবে জন্ম হয়েছিল বৃষ্টির কর্ণের ময়লা দিয়ে। মধুকৈটবে বিধ্বংসী বিদ্ধাত্রী বড় দেই নবাহ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশোজ্জহি। জাহ্নবীর উরুবা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশগাছ দিয়ে, ব্রহ্মার বিষ্ণু নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরে জন্ম হয়েছে শিব ও দুর্গা ঘাম দিয়ে, জলন্ধরে জন্ম হয়েছে শিবের ক্রোধ থেকে। কিভাবে হলো? আরে ওটা যদি হয়ে থাকে, কাম দিয়ে সন্তান হওয়াটাও বাস্তব। তা আমরা আর কি দেখবো না, তো নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ সজ্জানি শীদুষিং, সজ্জা বিছানা বা গদিকার। সাপের উপবিদ শব্দ অর্থ হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষক রাজ, সাপেদের যে রাজা। অষ্টনাগের কথা শুনেছো? দুটো নাগ কিন্তু মায়ের বলয়, তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলে 1000 সাপের ফনা ধরেছেন। ধরেই কিন্তু বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি। সৌহাং হাংসা লাভডাপ লাভডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। যে নন্দকুমারকে 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে ভগৎ সিং এর আগে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল, সেই নন্দকুমার ছেলে গুরুদাস রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর কি দেখবো, বীজ মিনস হচ্ছে মন্ডমালা, বনমালা, মহোদরী, বনের যে কোনো মালা মায়ের প্রিয়। এই হচ্ছে মায়ের ঘটনা। উত্তম সদ্ভাব ব্রহ্ম, ব্রহ্মের কথা গেলাম। ধ্যান ও ভাবস্তু মধ্যম, ধ্যানের মাধ্যমে কোথায় নিয়ে এলে মাকে? হৃৎমাজারে আনবে না গো, এই আজ্ঞাকুটে নিয়ে এসো গো, 1 সেকেন্ড কথা হবে। মধ্যম ভাব স্তব স্তুতি, তোমাকে আমি তেল মাখিয়ে দিলাম, 5 টাকায় 500 টাকা কামিয়ে তল্প করে ভরে নেব। পূজা ভাব ও ধমা ধমা, অধমের অধম হচ্ছে পূজা করা। মাঠ দিকে মন থাকে না, চালকলা কাপড় গামছার দেখেই আমার মনটা পড়ে থাকে। নমস্কার, নাম সুব্রত ভট্টাচার্য, ফোন নম্বরটা নিয়ে রাখো বাবা, 9732269132। নমস্কার। আচ্ছা, এই যে বলি যে এটা আছে, এখানে কি বলি হয়? পাঠা বলি হয়? আগে মোশো বলি হতো। হ্যাঁ, তো বন্ধুরা, এইদিকে হচ্ছে মায়ের সেই আদি আসনটা রয়েছে, যেটা এখন আমি দিয়ে যাচ্ছি। এই অকালীপুরেই রয়েছে এটা। এখানেই যে আপনারা বক্তব্যটা শুনলেন, যে আদি আসন, অর্থাৎ এই যে নদী, ব্রাহ্মণী নদীর তীরে, এই যে ব্রাহ্মণী নদী, দেখুন আমি নদীটা পরে দেখাই।
আগে এটা দেখিয়ে দিই, দেখুন এই যে এইখানেই ছিল মায়ের আদি আসন। তারপরে মাকে এখান থেকে ওই মন্দিরে 108 পা মেপে হেঁটে নিয়ে গিয়ে মাকে ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই সেই বেদি। চলুন এবার ব্রাহ্মণী নদীটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানেই ব্রাহ্মণী নদী রয়েছে, এই যে অসাধারণ পরিবেশ। দেখুন ওইদিকে শ্মশান, ওইদিকটা শ্মশান আছে, আর এইটি ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদীর তীরে মাকে পাওয়া গিয়েছিল। এই সেই ব্রাহ্মণী নদী। তো বন্ধুরা, অকালীপুর দর্শন কেমন করলেন তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি অনেক চেষ্টা করেছি যে যাতে আপনারা সমস্ত কিছুটা জানতে পারেন এই মন্দির সম্পর্কে, সেই জন্য দুজনের সঙ্গে কথা বলে আপনাদেরকে সমস্ত ঘটনাটা জানিয়ে দিয়েছি। তো খুবই ভালো লাগলো। মন্দিরের এখানে পূজারীর সাথেও কথা বলেছি, প্লাস এখানে একজন সাধক ছিলেন তার সাথেও কথা বলেছি, তিনিও সব খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, অসাধারণভাবে। তো সেই ভিডিওটা এই ভিডিওর পরে আসবে, ঠিক আছে? তো অবশ্যই সেই ভিডিওটিও আপনারা দেখবেন। আর বন্ধুরা, এই যে ব্রাহ্মণী নদী আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর এইদিকে দেখুন চারিদিকে বন জঙ্গল, খুব সুন্দর একটা পরিবেশ। তো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম, এবং শুধু কাহিনী নয়, নলেজ বাংলা ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদেরকে মায়ের দর্শনও করানো হলো। আপনারা জানলেন একদম ফুল ডিটেলসে মা অকালীপুরের গুহ্যকালী সম্পর্কে। তো কমেন্টে অবশ্যই লিখুন জয় মা গুহ্যকালী। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আরও 10 জনের জানার জন্য এবং এই স্থানের প্রচারের জন্য। আর বন্ধুরা, আরও সব অজানাকে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন যদি আপনার মন চায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।